নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আজ নজরে যে খবর, অর্থাৎ আজকে নজরে যে যে বিষয়গুলি থাকবে আমাদের নজরে সেই দিকে নজর রাখবো। এবং প্রথমেই যে বিষয়টি সামনে রাখবো সেটা হচ্ছে সন্দেশখালী, অর্থাৎ সন্দেশখালী কাণ্ডে এখনো পর্যন্ত অধরা রয়েছেন তৃণমূল নেতা শেখ শাহজাহান। পাশাপাশি আমাদের নজর থাকবে গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা বলেছেন, শেষ রক্তবিন্দু পর্যন্ত স্কাইওয়াক অর্থাৎ দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙতে দেবেন না, সেদিকেও আমাদের যেমন নজর থাকবে। পাশাপাশি নজর থাকবে আরো একটি বিষয়, 22শে জানুয়ারি উদ্বোধন রয়েছে রাম মন্দিরের এবং সেদিনই পথে নামবে তৃণমূল কংগ্রেস, সেদিকেও যেমন আমাদের নজর থাকবে। পাশাপাশি রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা, সেদিকেও আমাদের একই সঙ্গে নজর থাকবে। পাশাপাশি গতকাল থেকেই শুরু হয়েছে রাজ্যের একাধিক জায়গায়, দার্জিলিং, সান্দাকফু সহ একাধিক জায়গায় শুরু হয়েছে তুষারপাত, সেদিকেও আমাদের নজর থাকবে। তবে প্রথমেই আমরা যে বিষয়টায় আসবো, যে 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন বাংলায় পথে নামছে তৃণমূল। নেতাজিকে সামনে রেখে কৌশলী চাল, সর্বধর্ম সমন্বয় সম্প্রীতির মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই বিষয়ে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। আমরা সরাসরি চলে যাব তার কাছে। দেবাশিস, সব থেকে প্রথমে তোমাকে যেটা তোমার কাছে যে বিষয়টা জানতে চাইবো, যে দেখো 22শে জানুয়ারি কিন্তু একদিকে রাম মন্দির প্রতিষ্ঠা এবং অন্যদিকে তৃণমূলের এই কৌশলী চাল, বলছে সকলে যে রাম মন্দিরের অপোজিটে আমরা যেমন দেখবো যে সম্প্রীতির ডাক দিয়েছে মুখ্যমন্ত্রী। কি জানা যাচ্ছে? দেখো, একদমই তাই। 22শে জানুয়ারি একদিকে যেমন রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী, এমনটাই বহু আগে থেকে ঘোষিত কর্মসূচি, কিন্তু পাশাপাশি রাজ্যে ওই দিনই বিকেল 4টের সময় হাজরা মূর্তিকে সংহতি মিছিল করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও দুটো জিনিসকে এক করে দেওয়া, বারবার তিনি যেটা বলেছেন যে এই রাম মন্দিরের উদ্বোধনের বিরোধিতা নয়, এই সম্প্রীতি মিছিল, সংহতি মিছিলের কারণ হচ্ছে সর্বধর্ম মানুষকে নিয়ে এই মিছিল করা। জানো যে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, সেই জন্মদিনকে যেমন পালন করা হবে। পাশাপাশি সাধারণতন্ত্র দিবস 26 তারিখে, এই 22 তারিখে এই মিছিলে তিনি হাঁটবেন, তার নেতৃত্বে মিছিল যাবে হাজরা মোড় থেকে পার্ক সার্কাস পর্যন্ত। তো বড় যে বিষয় হলো, যে বিষয়টার নিয়ে মূল কারণ, যে এই 22 তারিখের মিছিলকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে। তার মূল কারণ হচ্ছে যে এই 22 তারিখে যে মিছিল হবে, যেমন অনেকেই রাম মন্দিরে যাবে না, অনেকেই রাম মন্দির যাবে না মিছিলে, এখানে তারা কিন্তু এই ডাক ডেকেছিল এখানে বিজেপি, এবং রাম মন্দির উদ্বোধনে অনেকেই আমন্ত্রণ করেছে, অনেক রাজনৈতিক দল যাবে না। এখন দেখার বিষয়, ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এই বিরোধিতার সুর, যে বিরোধিতা বলবো না, সেখানে তারা কি কর্মসূচি নেয়, যেমনটা মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসূচি নিয়েছে 22 তারিখে, যখন সারা দেশে যখন প্রধানমন্ত্রী যখন বলছেন যে সেখানে রাম যে জন্মভূমি সেখানে বিভিন্নভাবে পালন করার জন্য, সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল হবে, সম্প্রীতির মিছিল। কেন তিনি বারবার যে কথাটা বলে আসেন যে ধর্ম যার যার, উৎসব সবার, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেই কথাকে আবারও করে প্রতিষ্ঠা করার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিল, যে মিছিলে তিনি সমস্ত সম্প্রদায়ের মানুষকে তিনি ডাক দিয়েছে। কেন জানো যে একদিকে যেমন তিনি গতকালই তোপ ডেকেছেন এই কেন্দ্রীয় এজেন্সি, কেন বারবার করে রাজ্যের যে সমস্ত নেতৃত্ব আছে, তৃণমূল কংগ্রেসের যারা নেতা আছে, তাদের বিরুদ্ধে বারংবার করে, খালি তাই নয়, যারা বিরোধী আছে, যারা বিজেপি বিরোধী, যারা বক্তব্য রাখছে, বিজেপি বিরোধী কাজ করছে, তাদেরকে সবাইকে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে বারবার করে হেনস্থা করা হচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ, যে বিজেপির কি সবাই তাহলে সাধু, তাহলে বিজেপির কিন্তু কারুর বিরুদ্ধে কোনো সেরকম তদন্ত হচ্ছে না বা সেখানে ছাপা দিচ্ছে না, বরঞ্চ এজেন্সিকে ব্যবহার করে তারা কিন্তু বারবার করে যারা বিরোধিতা করছে তাদেরকে বিভিন্নভাবে মুখ বন্ধ করার চেষ্টা করছে। আর তারই প্রতিবাদ, একদিকে যেমন দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, সেদিকে কেন্দ্রীয় সরকার কোনো নজর নেই, বিরোধিতা করলেই রাজ্যের বরাদ্দ বন্ধ করে দেওয়া হচ্ছে, যৌথ প্রকল্প যেগুলো আছে কেন্দ্রের সঙ্গে রাজ্যের যৌথ প্রকল্প, সেগুলোকে আটকে দেওয়া হচ্ছে, বন্ধ করে দেওয়া হচ্ছে। এই সবের বিরুদ্ধেই কিন্তু এর আগে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসকে প্রসার করতে বা তারা সোচ্চার হতে, আর ঠিক সেই একই জায়গায় কিন্তু সোচ্চার হবে। এখন দেখার বিষয়, সারা দেশ জুড়ে বিরোধী রাজনৈতিক দলগুলো যারা এই রাম মন্দির ইস্যুকে, যারা মনে করছে
যে 2024-এর লোকসভা নির্বাচনের মাথায় রেখেই কিন্তু এই বিজেপি রাম মন্দির ইস্যুকে বারবার করে তুলছে আর কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে। তার বিরুদ্ধে তাদের কি স্ট্যান্ড পয়েন্ট থাকে বা তারা কি ভূমিকা নেয় সেটাই দেখার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা শুরু করলো, বাকিরা কিন্তু কি কোন জায়গায় যাবে সেটাই এখন দেখার বিষয়। অর্থাৎ রাজনৈতিক মহলে কিন্তু একটাই চর্চা যে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুকৌশলে প্রচার কেন্দ্র করে তুমি যেমনটা বলছো যে তাকে কেন্দ্র করে কিন্তু মূলত লোকসভা ভোটকে কেন্দ্র করেই কিন্তু এই রাম মন্দির এই প্রাণ প্রতিষ্ঠা পর্ব এবং রাম মন্দির উদ্বোধন প্রধানমন্ত্রী। সেক্ষেত্রে কি দেখো ইতিমধ্যেই আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু একাধিক ধরনের পরিকল্পনা বা ব্যবস্থা নিয়েছেন রাম মন্দিরে যাতে বহু সংখ্যক লোক যেতে পারে। একদিকে কি বলা যায় তাহলে রাজ্যের মানুষকে কোথাও গিয়ে আটকানোর চেষ্টা বা তাদের সম্প্রীতির কথা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী? দেখো বিষয়টা তা নয়, বিষয়টা যে জায়গায় দাঁড়াচ্ছে সেই জায়গায় রয়েছে মানুষের মধ্যে এই সর্বধর্ম সমন্বয়ের এই বিষয়টা আবারও প্রতিষ্ঠা করা। কারণ জানো যে বিরোধী রাজনৈতিক দলগুলো অর্থাৎ বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো যে কথা বারবার বলে আসছে, তারা দেশে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করছে এবং বিভেদের রাজনীতি তৈরি করার চেষ্টা করছে, যার বিরুদ্ধেই কিন্তু তৃণমূল কংগ্রেস, তৃণমূল সুপ্রিমো মানুষকে একাট্টা করার তাদের যে সর্বপ্রয়াস সেই প্রয়াস তাই চালাচ্ছেন। এই প্রয়াসও কিন্তু তারই একটা নমুনা। কেন বারবার তিনি যেটা বলেছেন, এর আগেও আমরা দেখেছি যে ধর্ম যার যার, উৎসব সবার, অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে যে যার মতো করে উৎসব করুক, কিন্তু সেই জায়গায় ধর্ম যে যার মতো করে করুক, উৎসব সবার জন্য হোক, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার বিরোধিতা করছে না, রাম মন্দিরের উদ্বোধন বিরোধিতা করছে না। তিনি বিশ্বাস করেন, তিনি বারবার কালকেও বলেছেন যে এইগুলো কিন্তু কারুর কোনো নেতার কাজ নয়। এই ধর্ম প্রাণ প্রতিষ্ঠা করা এগুলো ফাদারদের কাজ, এটা ধর্ম যাজকদের কাজ, পুরোহিতদের কাজ, সেটা কোনো রাজনৈতিক নেতার কাজ নয়। এবং যে জায়গায় তার বিরোধিতা না করেও তিনি সম্প্রীতির মিছিল করছেন, সম্প্রীতির বার্তা দিচ্ছেন। দেশে যখন একটা ভয়াবহ পরিস্থিতি, যখন চারিদিকে বেকারত্ব বাড়ছে এবং সেক্ষেত্রে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, লোকে চাকরি হারাচ্ছে, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত শিল্প বেসরকারীকরণ করে দিচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করেছে। আবারও এই নতুন করে এই প্রতিবাদ, এবং যেটাকে বলার চেষ্টা করা হচ্ছে, অনেকেই বলছেন যে রাম মন্দির উদ্বোধন হচ্ছে বলে মিছিল না। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, সেই জন্মদিনকে স্মরণ করেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিল এবং এই সংহতি মিছিলে তিনি সর্বধর্ম মানুষকে ডেকেছেন। এবং এই হাজরা মোড় থেকে মিছিল যাবে পার্ক সার্কাস পর্যন্ত, এবং সেখানে উঠে আসবে, নিশ্চয়ই এখানে উঠে আসবে বেকারিত্ব, মূল্যবৃদ্ধি, এইসব বিষয়গুলো আসবে। কেন সেখানে কিন্তু বহু মানুষ, সেখানেও কিন্তু এই সম্প্রীতির মিছিল অর্থাৎ এই সংহতির মিছিলেও কিন্তু উঠে আসবে একাধিক বিষয়। তুমি সঙ্গে থাকো আমাদের দেবাশিস, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তের সঙ্গে, যেমনটা তিনি জানালেন আমাদের যে রাম মন্দির প্রতিষ্ঠার দিন অর্থাৎ 22শে জানুয়ারি, যেদিনকে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন রয়েছে এবং সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার পাল্টা কিন্তু রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা বলেছেন, রাজ্যে কিন্তু সেই সময়টাই হবে সম্প্রীতির মিছিল, এমনই ডাক দিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং শুধুমাত্র তাই নয়, একদিকে যেমন আমাদের এই সম্প্রীতির মিছিলে নজর থাকবে, তার পাশাপাশি কিন্তু নজর রয়েছে আমাদের ভারত জোড়ো ন্যায়যাত্রা অর্থাৎ রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা, যা ইতিমধ্যেই শুরু হয়েছে এবং আজকে তার চতুর্থ দিন। এবং যেমনটা জানা যাচ্ছে যে আসাম থেকে যাচ্ছে এই ন্যায়যাত্রা অরুণাচল প্রদেশের দিকে, এবং যার একমাত্র সঙ্গী রয়েছে সংবাদ মাধ্যম কলকাতা টিভি, এবং সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। আমরা কথা বলবো তার সঙ্গে। একেবারেই সুচন্দ্রিমা, যেমনটা আমরা জানি যে আজকে কিন্তু চতুর্থ দিন ভারত জোড়ো ন্যায়যাত্রার, সেক্ষেত্রে তোমার কাছে প্রথমেই জানতে চাইবো যে আজকে কোন দিকে যাবে রাহুল গান্ধীর এই ন্যায়যাত্রা এবং জনসংযোগ কেমন দেখা যাচ্ছে, অর্থাৎ সাড়া কেমন মিলছে মানুষের? সুচন্দ্রিমা। ডাবে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি নাগাল্যান্ডের মাটিতে, আর অরুণাচল প্রদেশে যাওয়ার জন্য অসমের কিছুটা সীমানা বর্ডার এরিয়া দিয়ে যেতে হবে, তাই আসামে এরপরে প্রবেশ এবং সেখান থেকে তারপরে অরুণাচলের দিকে যাওয়া। নাগাল্যান্ডে এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি মোককচুং বাস স্ট্যান্ড পয়েন্ট, এবং চারদিকে মানুষজন দাঁড়িয়ে রয়েছেন। সকালবেলা ভিকে টাউনের জুনহাবোতো থেকে যে যাত্রা শুরু হয়েছে সকাল 9টায়, 32 কিলোমিটার দূরে এই জায়গা, যে পয়েন্টে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, এখানে রাহুল গান্ধী এই সাধারণ জনতা যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, রাস্তার এই দিক থেকে সেই বাস চলে আসবে যা রাহুল গান্ধী যাতে করে পদযাত্রা কিছুটা করছেন, এখানে হয়তো কিছুটা অংশ তাকে আমরা হাঁটতে দেখব, আর বাকিটা যে রাস্তা
গতকাল আমরা যেখান দিয়ে এসেছি, দুর্গম রাস্তা, পাহাড়ি রাস্তা এবং রাস্তার অবস্থা খুবই খারাপ। দীর্ঘ সময় যে রাস্তায় হয়তো 1 ঘন্টা সময় লাগার কথা সেখানে 3 ঘন্টা সময় লেগেছে, এতটাই খারাপ রাস্তা সেখান দিয়ে আসার জন্য। তাই কিছুটা দেরি হচ্ছে, তবে এই নির্ধারিত সময়ের মধ্যে এখানে 10:30টার সময় তার পাবলিক মিটিং করার কথা রয়েছে এবং তারপরে কিন্তু আমরা এগিয়ে যাব চুচু ইয়াম্বাং ভিলেজ গ্রাউন্ডের দিকে। সেখানে মর্নিং ব্রেক হওয়ার কথা, তারপর প্রায় 12টা সময় সাংবাদিকদের মুখোমুখি হবেন জয়রাম রমেশ এবং তারপর সেখান থেকে 2:30টার পর থেকে কিন্তু চুচু ইয়াম্বাং পুলিশ আউটপোস্ট থেকে আবার যাত্রা শুরু হবে। সন্ধেবেলায় অর্থাৎ প্রায় বিকেলের দিকে 4:30 5টা নাগাদ ইভিনিং ব্রেক হবে মেরাংকং টাউনে, যা সেখান থেকে আরো 28 কিলোমিটার দূরে। তাই পার্বত্য এলাকায় এখান দিয়ে যাত্রা, মানুষজন যেখানে দাঁড়াতে পারছেন তারা দাঁড়িয়ে যাচ্ছেন, বাড়ির থেকে কেউ হাত নাড়ছেন, কেউ সমর্থন জানানোর জন্য রাস্তা বেরিয়ে আসছেন, অপেক্ষা করছেন রাস্তার দুধারে। প্রত্যেকেই রাহুল গান্ধী কি বার্তা দিতে এসেছেন এই নাগাল্যান্ডে সেটা জানার চেষ্টায় রয়েছে। আমি একবার ছবিটা দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন মনোজেশ দাকে, যে মানুষজন উৎসাহী, তাদের মধ্যে যেমন ইয়াং জেনারেশনের উপস্থিতি সব থেকে বেশি দেখা যাচ্ছে। অর্থাৎ কোথাও নাগাল্যান্ড, এই যে উত্তর পূর্বের দিকের যে কালচারাল হেরিটেজ সম্পন্ন যে রাজ্য এবং এখানকার ঐতিহ্য সংস্কৃতির সঙ্গে কিন্তু প্রত্যেকটি মানুষের জীবনধারাও যুক্ত রয়েছে। তারা কংগ্রেসের থেকে কতটা আশা করছেন যে দেশের সংবিধানকে যারা বাঁচানোর কথা বলছেন, দেশের গণতন্ত্রকে বাঁচানোর কথা বলছেন, তারা কতটা কংগ্রেস সেখানে সামাল দিতে পারবে, সেই দিকটা কিন্তু তারা খুব আগ্রহের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে যে এখানে বক্তব্য রাখবেন রাহুল গান্ধী। তিনি কি আঞ্চলিক সমস্যা নাকি দেশে উদ্ভূত সমস্যার গুলো বেশি করে উঠে আসবে? খুব স্বাভাবিক, যখনই যাত্রা কথা হয় যে রাহুল গান্ধী তার পুরনো চেনা ছন্দে পদযাত্রা কেন করছেন না। বারংবার আমি একটা জিনিস দেখছি যখন এখান দিয়ে আসছি, যে কেন সত্যি পদযাত্রা হচ্ছে না এবং কেন এখান দিয়ে নিরাপত্তার যে সুরক্ষার যে ব্যবস্থাটা সেখান দিয়ে কেন পার্বত্য এলাকা দিয়ে বাসে করে যাতায়াত করতে হচ্ছে, তা এখানকার রাস্তার অবস্থা এবং অবশ্যই প্রশাসনিক একটা প্রতিকূলতার অবস্থাকে বারবার নজরে আনছে। যে বাসে বেশি অংশ, এই যে দেখছো এক এক করে গাড়ি আসছে এবং কিছু সময়ের মধ্যে এখান দিয়ে রাহুল গান্ধীর বাস সে উপস্থিত হবে। তাই এখন আমরা মোককচুং বাস স্ট্যান্ডে তার বক্তব্য শুনবো। কিছু সময়ের পর 10:30টার সময় সেই পাবলিক মিটিং হওয়ার কথা। উৎসাহী জনতারা আস্তে আস্তে আরো ভিড় বাড়ছে, ওইদিকেও প্রচুর মানুষজন এসে জড়ো হয়েছে। তাই সাধারণ মানুষের উপস্থিতির মধ্যে 10:30টার সময় রাহুল গান্ধী এসে পাবলিক মিটিং হওয়ার কথা এবং সেখানেই রাহুল গান্ধী ঠিক কি বলেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। ধন্যবাদ তোমাকে সুচন্দ্রিমা। অর্থাৎ ভারত জোড়ো ন্যায় যাত্রা, যা ভারত জোড়ো যাত্রার এটি কিন্তু দ্বিতীয় পর্যায়ে, তাই এখন চলছে এবং তার আজকে কিন্তু 4র্থ দিন। এবং যেমনটা আমাদের প্রতিনিধি সুচন্দ্রিমা জানালেন যে এই যাত্রা কিন্তু আজকে নাগাল্যান্ড থেকে অরুণাচল প্রদেশের দিকেই জানাবে। এখন সময় একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকে নজরে যে খবর। এবার যে খবরের দিকে নজর রাখবো, অর্থাৎ সন্দেশখালী। গত 5ই জানুয়ারি আমরা দেখেছিলাম সন্দেশখালীতে তল্লাশি অভিযানে গিয়ে ইডি আধিকারিকদের আক্রান্ত হতে হয়েছিল এবং তা নিয়েই কিন্তু এখনো পর্যন্ত তোলপাড় রাজ্য রাজনীতির সেই ঘটনাকে কেন্দ্র করে। এবং গতকালই হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে সন্দেশখালীর যে তৃণমূল নেতা শেখ শাহজাহান, তার বাড়ির সামনে কিন্তু সিসিটিভি ক্যামেরা বসাতে হবে। এবং যেমনটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু সেই সিসিটিভি ক্যামেরা বসানো হয়ে গিয়েছে, এমনটাই জানা যাচ্ছে এবং সে বিষয়ে অবশ্যই আমাদের নজর থাকবে। এবং শুধু তাই নয়, পাশাপাশি গতকাল আমরা যেমনটা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যতদিন পর্যন্ত প্রাণ থাকবে শেষ রক্তবিন্দু পর্যন্ত স্কাই ওয়াক তিনি ভাঙতে দেবেন না। ঠিক সেই দুই বিষয়ে এই মুহূর্তে আমরা নজর রাখবো এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দুই প্রতিনিধি, দুজন রয়েছেন। একদিকে রয়েছেন বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তী এবং অন্যদিকে রয়েছেন জয়ন্ত মজুমদার। সেক্ষেত্রে প্রথমেই আমি আসবো সঞ্জিতের কাছে। সঞ্জিত, যেমনটা জানা যাচ্ছে যে গতকালই কিন্তু আমরা দেখেছি যে শেখ শাহজাহানের বাড়ির সামনে সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট এবং সেই মতো করেই কিন্তু আজকে ইতিমধ্যেই বসানো হয়ে গেছে সিসিটিভি। কিন্তু 12 দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কিন্তু অধরা শেখ শাহজাহান।
একেবারে ঠিক 12 দিন পেরিয়ে যাওয়ার পরে শেখ শাহজাহান এখনো অধরা সেই বারবার চিত্রনাট্য দেখা গেছে। ইতিমধ্যে তুমি জানো কখনো ইডি মামলায় যুক্ত হতে চেয়েছে, কখনো আদালতের মামলায় যুক্ত হতে চেয়েছে, তার আইনজীবী আবার যুক্ত হতে চায়নি। ইতিমধ্যে জয় সেনগুপ্ত বিচারপতি তার নির্দেশের পর কিন্তু বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে 3 জায়গায় কিন্তু সিসিটিভি বসানো হয়েছে। একদিকে শেখ শাহজাহানের যে সরবেরিয়া মাছের আড়ত আছে সেখানে 3টে সিসিটিভি বসানো হয়েছে, এবং বিশেষ করে ভাটায় যে রয়েছে সেই ভাটায় 3টে সিসিটিভি। আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে আকুঞ্জিপাড়া, এই আকুঞ্জিপাড়ার যে মূল বাড়ি যে শেখ শাহজাহানের, সেখানে রয়েছে 3টে সিসিটিভি। মোট 9টা সিসিটিভি এখনো পর্যন্ত বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে লাগানো হয়েছে। একদিকে মাছের আড়ত সরবেরিয়া কলকাতা বাসন্তী হাইওয়ের পাশে, যে ওখানে নজরদারি লাগানোর জন্য, অর্থাৎ কে আসছে, কারা আসছে, কখন আসছে তাই রয়েছে। আমি সরাসরি একবার তোমার সেই ছবিটা দেখানো দেখতে পাচ্ছি, তুমি যে বাড়ির সামনে যে সিসিটিভি সেই তোমাকে একেবারে সরাসরি কলকাতা টিভি দর্শকদের দেখিয়ে দিই। এছাড়াও বাড়ির বিভিন্ন পয়েন্টে কিন্তু সিসিটিভি, আর তার মনিটরিং চলছে কিন্তু ঠিক এই জায়গাটায়। তোমার এই মনিটরিং জায়গাটা দেখানোর চেষ্টা করবে, যেখানে এখানে পুলিশ রয়েছে সেই জায়গায়, যে তারা মনিটরিং করছে। একেবারে তুমি দেখতে পাচ্ছ এখানটায় যেভাবে এই যে মনিটরিং করছে, কোনো রকমভাবে নজরদারি এড়াতে, যাতে নজরদারি কঠোর করা যায় তার জন্য সব রকম পুলিশ ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ এই মনিটরিং একটা দুটো 3টে ক্যামেরা, অর্থাৎ এই বাড়িতে 3টে ক্যামেরা, অর্থাৎ 3টে সিসিটিভি বসানো হয়েছে। সরবেরিয়া যেমন শেখ শাহজাহানের মাছের আড়ত আছে সেখানেও 3টে সিসিটিভি বসানো হয়েছে। পাশাপাশি ভাটাতে যারা মনিটরিং করার জন্য তারা রয়েছে, দেখছেন। সব মিলিয়ে গোটা প্রক্রিয়া কারা আসছে বাড়িতে, অর্থাৎ একদিকে আকুঞ্জিপাড়া, অন্যদিকে শেখ শাহজাহান যে কলকাতা বাসন্তী হাইওয়ের যে মাছের আড়ত রয়েছে, কারা ঢুকছে, কখন ঢুকছে, সেই নজরদারি চালাতেই কিন্তু পুলিশ কিন্তু একেবারে বিচারপতি নির্দেশের পর কিন্তু একেবারে সিসিটিভি বসিয়েছে। তুমি যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে কিন্তু যে এই বাড়ির লোকজন, অর্থাৎ কারা ঢুকছে, কখন ঢুকছে, এই নজরদারি দেখার জন্যই কিন্তু তারা সব রকম পদক্ষেপ নিয়েছে। একদিকে যেমন মাছের আড়ত, যেখানে প্রচুর ব্যবসায়ী রয়েছে, সেই শেখ শাহজাহানের যে মাছের আড়ত রয়েছে, বিশেষ করে সরবেরিয়া মার্কেট, সেখানেও 3টে সিসিটিভি বসানো হয়েছে। পাশাপাশি এই বাড়ি এই যে বিশাল বাড়ি, যে বিশেষ করে একটা দুটো, অর্থাৎ শেখ শাহজাহানের বাড়ি, তার ভাইয়ের বাড়ি অর্থাৎ শেখ আলমগীরের বাড়ি এবং দাদার বাড়ি, সবটাই কিন্তু কঠোর পরিকল্পনা। আমি একেবারে তোমাকে সরাসরি দেখাবো যে বিশেষ করে শেখ শাহজাহানের বাড়ি যে বাড়ি, এই তার বাড়ির সামনে কিন্তু সিসিটিভি লাগানো হয়েছে। তুমি একবার দেখি এই ছবিটা, অর্থাৎ কলকাতা টিভি দর্শকদের তুমি দেখতে পাচ্ছ 2খানা সিসিটিভি। এই যে সিসিটিভি দেখতে পাচ্ছ, এখানে 2টো সিসিটিভি লাগানো হয়েছে। সব মিলে গোটা প্রক্রিয়া কোনো রকমভাবে নজরদারি যাতে খামতি না থাকে, বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে বিচারপতি নির্দেশের পর কড়া পদক্ষেপ নিয়েছে। অর্থাৎ শাহজাহান শেখের যে 3টে জায়গা, একদিকে সরবেরিয়া মাছের আড়ত, অন্যদিকে ভাটা, তারপরে তার এই বাড়ির সামনে সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে। কখন আসছে, দিনে কারা আসছে, রাতে কারা আসছে, সেই নজরদারি চালাতেই কিন্তু পুলিশ কিন্তু একদিকে মনিটরিং করছে, অর্থাৎ মনিটর বসানো হয়েছে 3টে ক্যামেরা, অন্যদিকে শেখ শাহজাহানের যে মাছের আড়ত সেখানেও মনিটরিং করা হচ্ছে, পাশাপাশি ভাটায়। সব মিলিয়ে গোটা প্রক্রিয়া কিন্তু পুলিশ নজরদারির মধ্যে রাখতে চাইছে। একেবারে সঞ্জিত, অর্থাৎ গোটা প্রক্রিয়ার দিকে কিন্তু নজরদারি রাখতে চাইছে পুলিশ। কিন্তু সেক্ষেত্রেও যদিও একটা প্রশ্ন তো থেকেই যায় যে 12 দিন পেরিয়ে গেলেও এখনো কিন্তু শেখ শাহজাহান ধরা পড়ল না, এবং তার পাশাপাশি পুলিশের ভূমিকার উপরও কিন্তু একাধিকবার প্রশ্ন উঠছে। যেমনটা ইডি আধিকারিকরাও কিন্তু গতকালই ইডির আইনজীবী কিন্তু আদালতে জানিয়েছে যে ইতিমধ্যেই তথ্য লোপাটের অভিযোগও উঠেছে, তার মধ্যেখানেই কিন্তু পুলিশের ভূমিকাতেও প্রশ্ন উঠেছে। সঞ্জিত, দেখো একেবারে ঠিক, তুমি যেটা বলছিলে, ইতিমধ্যে তুমি যারা 7 জন গ্রেপ্তার হয়েছে, অর্থাৎ 12 দিনের মধ্যে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত যারা এই ঘটনার সঙ্গে, অর্থাৎ চলতি মাসের 5ই জানুয়ারি যেভাবে শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা এসে তালা ভাঙার চেষ্টা করেছিল, সেই খবর অনুগামীদের পৌঁছাতেই কিন্তু তাকে মব ঘিরে, বিশাল মব ঘিরে ভাঙচুর, মারধর, আক্রান্ত, সব মিলে গোটা প্রক্রিয়ার ওপরে কিন্তু যতই হোক এখন প্রশ্ন হচ্ছে যে শেখ শাহজাহান কোথায়। 12 দিন কেটে যাওয়ার পরেও কেন শাহজাহানকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কিন্তু ভার্চুয়ালভাবে তিনি যেমন আদালতের তার আইনজীবী অ্যাপিল করেছে, পাশাপাশি সেই নিয়ে কিন্তু তার প্রশ্ন উঠেছে তাদের সশরীরে শেখ শাহজাহান কোথায়। সব মিলে গোটা প্রক্রিয়া নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে বসিরহাট পুলিশ জেলা। এখন প্রশ্ন হচ্ছে, পুলিশ কিন্তু ইতিমধ্যে কিন্তু কড়া নজরদারি রেখেছে। বিশেষ করে আমি আস্তে আস্তে দেখছিলাম যে কলকাতা বাসন্তী হাইওয়ের একাধিক জায়গায় পুলিশ নাকা চেকিং শুরু করেছে, পাশাপাশি সরবেরিয়া থেকে ধামাখালি পর্যন্ত যে 8 কিলোমিটার
কিলোমিটার রাস্তা আছে, বিভিন্ন জায়গায় পুলিশের টহল চলছে, ফলে গোটা প্রক্রিয়াটা কিন্তু পুলিশ কিন্তু ধাপে ধাপে এগোতে যাচ্ছে। তুমি জানো এটা আইনি একেবারে প্রক্রিয়া সত্যি, রয়েছে, অর্থাৎ গোটা ইতিমধ্যে আদালতের দ্বারা প্রক্রিয়াটাতেই, অর্থাৎ সন্দেশখালী কাণ্ডের যে ঘটনা, সন্দেশখালীর যে ঘটনায় প্রত্যেকটা এই ঘটনা একেবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে এখন তদন্ত করছে যেমন পুলিশ, তেমনই আপনাদের আবারও জানিয়ে রাখি, আমাদের প্রতিনিধি যেমনটা জানালেন আমাদের, যে ইতিমধ্যেই কিন্তু সিসিটিভি ক্যামেরা বসে গেছে শেখ শাহজাহানের বাড়ির সামনে। সেখানে আর কি তদন্তের গতি প্রকৃতি, এরপরে কি আপডেট হয় সেদিকেও আমাদের যেমন নজর থাকবে, পাশাপাশি অবশ্যই আমাদের নজর থাকবে আপনাদের যেমনটা বলছিলাম যে স্কাই ওয়াক, অর্থাৎ গতকালই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে শেষ রক্তবিন্দু পর্যন্ত স্কাই ওয়াক অর্থাৎ দক্ষিণেশ্বর স্কাই ওয়াক কিন্তু ভাঙতে দেবেন না তিনি। এবং সে বিষয়ে কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন একেবারে দক্ষিণেশ্বর স্কাই ওয়াক থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, দেখো আমরা গতকালই যেমনটা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বলেছিলেন যে দক্ষিণেশ্বর স্কাই ওয়াক কোনোভাবেই ভাঙতে দেওয়া হবে না, প্রয়োজন পড়লে আরও কিছু আলোচনা করা হোক। সেক্ষেত্রে আলোচনা কি কোনো রকম কিছু সম্ভব হতে পারে এর মধ্যেই, কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, তোমাকে প্রথমেই বলে রাখি যে দক্ষিণেশ্বরের যে স্কাইওয়াক রয়েছে এবং তার একদম শেষ প্রান্তে আমি দাঁড়িয়ে রয়েছি, এবং সেখানেই কিন্তু মেট্রো একদম শেষ প্রান্ত বলা যেতে পারে। এবং যেটা মেট্রো তরফ থেকে বলা হয়েছিল যে মেট্রো সম্প্রসারণ করতে হবে, তার জন্য স্কাইওয়াকের এই যে 90 মিটার জমি, এটা তোমাকে দেখায়, এই যে গোটা স্কাইওয়াকটা সেই 90 মিটার জমির কিন্তু খুব প্রয়োজন হবে। এবং এই যে দক্ষিণেশ্বরের একদম যে শেষ প্রান্তটা মেট্রো রেলের, দেখো শেষ প্রান্তটা তোমাকে একটু দেখায়, এই যে শেষ প্রান্ত দক্ষিণেশ্বরের, এবং এই শেষ প্রান্ত যদি এক্সটেন্ড করতে হয় তাহলে কিন্তু 90 মিটার গোটাটা জমির প্রয়োজন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দাবি করেছেন যে বেলুর মঠ এবং দক্ষিণেশ্বরে প্রচুর পুণ্যার্থীরা এই যাতায়াত করেন দক্ষিণেশ্বর মন্দিরে এই স্কাইওয়াক ধরে। এই স্কাইওয়াককে বানানোর উদ্দেশ্যই হচ্ছে এটা যাতে ভিড়কে নিয়ন্ত্রণ করা যায় এবং যারা ভিআইপি পার্সনরা আসেন তারা যেন কোনোভাবে যানজটের সম্মুখীন না হয়, সেই বিষয়টা নিয়ন্ত্রণ করার জন্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যারা হকার রয়েছেন, যারা এই পুণ্যার্থীরা রয়েছেন, দর্শনার্থীরা আসেন, তাদের সাথে কথা বলে এই স্কাইওয়াকটাকে নির্মাণ করেছিলেন। কিন্তু এই স্কাইওয়াককে যখন কেন্দ্র বলছে যে 90 মিটার জমির প্রয়োজনে স্কাইওয়াককে ভেঙে দিতে হবে, সেটা কোনোভাবেই চাইছেন না রাজ্য সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তুমি জানো যেটা যে রেলের সিপিআরও তিনিও বলেছেন যে বিকল্প একটা পথ আলোচনার পরিপ্রেক্ষিতে বার করে আনতে হবে, কিন্তু এই স্কাইওয়াক যদি ভেঙে ফেলা হয় তাহলে দক্ষিণেশ্বর মন্দিরের যে মানুষের ভিড়, সেই ভিড়কে কিন্তু কন্ট্রোল কোনোভাবেই করা যাবে না। এবং সেই কারণে রাজ্য যে পদক্ষেপ নিয়েছে এই স্কাইওয়াক তৈরির, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারও দাবি যে আমরা প্রয়োজনে রেলের সাথে কথা বলবো, আলোচনা করব, এবং আলোচনা করে যে দক্ষিণেশ্বরের যে পার্শ্ববর্তী জমি সেখানে কিন্তু আমরা চেষ্টা করব যে যাতে এক্সটেন্ড করা যায় মেট্রোটায়, কারণ মেট্রো পরিষেবাও একটা বড় পরিষেবা যেখানে মানুষ পরিষেবা পান সব থেকে যাতায়াত করা, যাতে ভিড় এড়ানো যায়। কিন্তু সেই পরিষেবার দিকেও পাশাপাশি লক্ষ্য রাখবে রাজ্য, কিন্তু এই স্কাইওয়াককে ভেঙে কখনোই নয়। একেবারে জয়ন্ত, অর্থাৎ তুমি যেমনটা বলছো যে এর পরে কিন্তু আলোচনা এগোনোর কথা বলেছেন, যেমনটা গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন যে এই বিষয়ে কিন্তু এর পরবর্তীতে আলোচনা করা হবে। অর্থাৎ আমাদের সঙ্গে ছিলেন দুদিক থেকে, একদিকে যেমন সন্দেশখালী থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী, আরেকদিকে আমাদের সঙ্গে আরও একজন প্রতিনিধি ছিলেন অর্থাৎ জয়ন্ত মজুমদার ছিলেন সরাসরি দক্ষিণেশ্বরের স্কাইওয়াক থেকে। দুজনকেই জানাই ধন্যবাদ। এবং আমি যে বিষয়টায় আলোচনা করছিলাম, অর্থাৎ আজকে আমাদের যে বিষয়গুলি আলোচনা চলছে, একদিকে যেমন সন্দেশখালী, অন্যদিকে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক, পাশাপাশি এরপরে এখন একটা বিরতির সময়, বিরতির পরে আমরা ফিরবো অযোধ্যা এবং তার পাশাপাশি গ্যাংটকের খবর নিয়েও। সঙ্গে থাকুন। এবার নজর রাখবো যে বড় খবরের দিকে, অর্থাৎ 22শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা হবে এবং সেখানে শ্রী ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সেখানেই এখন চলছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি, এবং সেখানে প্রস্তুতি কেমন চলছে তা নিয়েই সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি वासुदेव যাদব, তার কাছে আমরা চলে যাব। वासुदेव, 22 जनवरी को प्रधानमंत्री नरेंद्र मोदी राम मंदिर का उद्घाटन करेंगे, तो अभी कैसे चल रही है तैयारियां?
ये जगह जगह रामलीला का आयोजन हो रहा है और काफी संख्या में श्रद्धालु बाहर से आए हुए हैं। हर जगह रामलीला का आयोजन हो रहा है, भवन का आयोजन हो रहा है। राम घाट अयोध्या में आए हैं, बहुत ही संख्या है। हर कोई भाव से एकदम प्रफुल्लित है। जगह जगह देश पंडित और नृत्य आयोजन हो रहे हैं। वर्तमान समय में अगर देखा जाए तो पूरी अयोध्या को सजाया और संवारा गया है, क्योंकि 22 जनवरी को जब यहाँ प्राप्त इसका उत्सव होगा तो इस कार्यक्रम में काफी लोगों को आमंत्रण पत्र राम मंदिर ट्रस्ट की ओर से भेजा गया है। लगभग 7,500 अतिथियों को आमंत्रण पत्र भेजा गया है और सभी 22 जनवरी को जब मुख्य सर्व होगा प्राप्त उत्सव का तो इस कार्यक्रम में शामिल होंगे। बताते चले कि काफी सुरक्षा व्यवस्था पूरी अयोध्या में की गई है, क्योंकि 22 जनवरी को भगवान राम आ रहे हैं और उनकी प्रातः राम जन्म मंदिर में होंगे और दिन से प्रधानमंत्री सहित अन्य वीआईपी लोग इस कार्यक्रम में शिरकत करेंगे। जी শুক্রিয়া আপকো বাসুদেব। অযোধ্যা থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি বাসুদেব যাদব এবং 22শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা সেখান থেকেই সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি বাসুদেব। এবং 22শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠার দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। পাশাপাশি আমরা যে বিষয়ে নজর রাখবো যে রাম মন্দির প্রতিষ্ঠার দিনে কিন্তু ইতিমধ্যেই একাধিক বিরোধী দলগুলি এবং সেই দলের সুপ্রিমো তারা কিন্তু ইতিমধ্যেই রাম মন্দিরে যাচ্ছেন না বলে ঘোষণা করে দিয়েছেন, বলে দিয়েছেন। ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে শরদ পাওয়ার তিনি কিন্তু যাচ্ছেন না রাম মন্দিরের প্রতিষ্ঠার দিন, অর্থাৎ রাম মন্দির উদ্বোধনে যাচ্ছেন না শরদ পাওয়ার। যেমনটা জানা যাচ্ছে প্রাণ প্রতিষ্ঠায় সামিল হওয়ার আমন্ত্রণ করা হয়েছিল শরদ পাওয়ারকে এবং সেই আমন্ত্রণই ফেরালেন শরদ পাওয়ার। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে চিঠি দেওয়া হয়েছে, পরে অযোধ্যায় গিয়ে রামলালার দর্শন করবেন এমনটাই চিঠিতে উল্লেখ করেছেন শরদ পাওয়ার। আপনাদের আবারও জানিয়ে রাখি রাম মন্দির উদ্বোধনী এর আগেও আমরা দেখেছি বিরোধী দলের একাধিক নেতৃত্ব তারা জানিয়েছেন যে তারা যেতে পারবেন না, সেদিনে উপস্থিত থাকতে পারবেন না সেই উদ্বোধনের অনুষ্ঠানে। এবং আজকেই জানিয়ে দিলেন শরদ পাওয়ার তিনিও সেদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে তিনি চিঠি দিয়ে জানিয়েছেন এ কথা এবং তিনি এমনটাও জানিয়েছেন যে এর পরে অর্থাৎ উদ্বোধনের পরে অযোধ্যায় রামলালার দর্শন করতে যাবেন শরদ পাওয়ার, এমনটাই তিনি জানিয়েছেন ট্রাস্টকে চিঠির মারফত। রাম মন্দির উদ্বোধনে যাচ্ছেন না এনসিপি প্রধান শরদ পাওয়ার এবং এই কথাই তিনি ট্রাস্টকে অর্থাৎ রাম মন্দিরের যে ট্রাস্ট রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্টকে জানিয়ে দিয়েছেন শরদ পাওয়ার। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে চিঠি দিয়ে তিনি আরও বলেছেন যে এর পরবর্তীতে যে কোনো একদিন তিনি রামলালার দর্শন করতে যাবেন। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, যেমনটা আমরা দেখেছি যে এর আগে কিন্তু বিরোধী দলের একাধিক নেতৃত্ব তারাও যেমন বলেছেন রাম মন্দির প্রতিষ্ঠার দিন যাবেন না, এবার কিন্তু একেবারে শরদ পাওয়ারও বললেন যে তিনিও থাকবেন না রাম মন্দির প্রতিষ্ঠার দিন। হ্যাঁ, প্রথম বিরোধিতা করেছিল, এখানে যাবে না বলে একমাত্র জানিয়েছিল হচ্ছে বামেরা। তারপর কংগ্রেস গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে তৃণমূলে যাচ্ছে না, যোগ দিচ্ছেন না। আজকে ইন্ডিয়ার শরিক অন্যতম গুরুত্বপূর্ণ শরিক বর্ষিয়ার নেতা শরদ পাওয়ার এনসিপি তিনিও জানিয়ে দিলেন। তার ফলে একে একে দেখা যাচ্ছে যে যে বিষয়টি প্রথমে উঠে আসছিল যে রাম মন্দির নিয়ে একটা রাজনীতি হচ্ছে, এটা ধর্মীয় অনুষ্ঠানের বাইরে রাজনীতি, সেই রাজনীতি হচ্ছে সেটা ধরতে পেরে গেছেন বলেই এক এক করে সমস্ত বিরোধীরা সেখান থেকে সরে আসছে বলেই মনে করা হচ্ছে। এখন দেখা যাক পরে আর যারা ইন্ডিয়া শরিক রয়েছে তারা কি এ সম্পর্কে কি দৃষ্টিভঙ্গিটা নেয়। একেবারেই জয়ন্তদা, অর্থাৎ যেমনটা দেখা যাচ্ছে যে একের পর এক প্রথমে শুরু করেছিল যেমন বামেরা যে রাম মন্দির প্রতিষ্ঠার দিনে যাবেন না, সেরকমই কিন্তু এবার শরদ পাওয়ার এনসিপি প্রধান শরদ পাওয়ারও জানিয়ে দিলেন তিনিও রাম মন্দির প্রতিষ্ঠার দিনে থাকবেন না। এখন সময় ছোট্ট একটা বিরতির, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন।